নমস্কার, হাই নিউজে সকলকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি রিম্পি। শুরু করছি দ্য ওয়ার্ল্ড টুডে, আর শুরুতে চোখ রাখবো আজকের হেডলাইন্সে। বাড়তি মার্কিন শুল্কের হার কমাতে আমেরিকা থেকে বেশি দামে পণ্য আমদানিতে উদ্যত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমেরিকা থেকে সরকারিভাবে কম আমদানি করবে ঢাকা। গাজায় ফের মৃত্যু মিছিল। রবিবার সাহায্য চাইতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর গুলি চালালো ইসরায়েলি বাহিনী। লন্ডনে ইসকনের রেস্তোরাঁয় আমিষ খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে, নিন্দায় সরব ভক্তরা। ইন্দোনেশিয়ায় মাঝ সমুদ্রে যাত্রীবাহী জাহাজে আগুন, এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত 5 জনের। হাতকড়া পরিয়ে গ্রেফতার করা হচ্ছে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে, বিস্ফোরক ভিডিও পোস্ট করলেন ডোনাল্ড ট্রাম্প। লন্ডনে ইসকনের রেস্তোরাঁয় আমিষ খাবার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে বিতর্ক তৈরি হয়েছে, নিন্দায় সরব হয়েছেন ভক্তরা। লন্ডনে ইসকনের রেস্তোরাঁয় আমিষ খাওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। এই সংক্রান্ত একটি ভিডিও সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে বিতর্ক তৈরি হয়েছে, নিন্দায় সরব হয়েছেন ভক্তরা। ভিডিওতে দেখা গিয়েছে এক যুবক কাঁধে কালো ব্যাগ নিয়ে রেস্তোরাঁর ভিতর প্রবেশ করছেন। এরপর সেখানে তিনি এক কর্মচারীকে জিজ্ঞাসা করেন রেস্তোরাঁয় আমিষ খাবার বিক্রি হয় কিনা। উত্তরে ওই কর্মচারী না বলতেই তিনি হঠাৎ ব্যাগ থেকে কেএফসির একটি বাক্স বের করে সেখান থেকে ফ্রাইড চিকেন খেতে শুরু করেন। যুবককে থামাতে এগিয়ে আসেন আরও কর্মচারীরা, কিন্তু তিনি কারো কথাই শুনতে নারাজ। প্রসঙ্গত, বিশ্বের বিভিন্ন প্রান্তে রয়েছে ইসকনের রেস্তোরাঁ, যার পোশাকি নাম হল গোবিন্দ। রেস্তোরাঁগুলিতে সম্পূর্ণ নিরামিষ খাবার পরিবেশন করা হয়, পেঁয়াজ এবং রসুনও সেখানে নিষিদ্ধ। এই পরিস্থিতিতে ওই যুবক ইচ্ছাকৃতভাবে রেস্তোরাঁর নিয়ম ভঙ্গ করতেই ক্ষুব্ধ হয়েছেন ভক্তরা। তাদের বক্তব্য, হিন্দু ধর্মকে আঘাত করতেই উদ্দেশ্য প্রণোদিতভাবে এই কাণ্ড ঘটানো হয়েছে। অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা তা এখনো জানা যায়নি। সমাজ মাধ্যমে একজন লিখেছেন, আশা করি স্থানীয় প্রশাসন যুবকের বিরুদ্ধে ব্যবস্থা নেবে, এটি হিন্দুদের প্রতি বিদ্বেষ। আরও একজন লিখেছেন, যে কোনো রেস্তোরাঁতেই বাইরে থেকে খাবার আনা যায় না। ইসকনে মাংস ভক্ষণ কেবল অসম্মানজনকই নয়, বরং নীতি আদর্শের উপরও আক্রমণ। হাই নিউজ নেটওয়ার্ক। গত বছর জুলাই মাসে ছাত্র জনতার আন্দোলনে পতন হয়েছিল বাংলাদেশের আওয়ামী লীগ সরকারে। দেশ ছাড়া হন শেখ হাসিনা। এরপর থেকেই হাসিনার ঘনিষ্ঠেরা ব্রিটেনে নিজেদের সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু করেছেন, এমনটাই খবর ব্রিটিশ সংবাদ মাধ্যম সূত্রে। হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকাকালীন তার ঘনিষ্ঠরা ব্রিটেনে বিপুল পরিমাণ সম্পত্তি তৈরি করেছেন। ক্ষমতার অপব্যবহারের অভিযোগ এনে হাসিনার পতনের পরেই এই বিষয়ে তদন্তের নির্দেশ দেয় মোহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকার। এই ঘটনাকে অবশ্য রাজনৈতিক প্রতিহিংসা বলেছে আওয়ামী লীগ এবং হাসিনার সমর্থকেরা। যদিও ব্রিটিশ সংবাদ মাধ্যমের তদন্তে ইঙ্গিত করা হয়েছে, পদ্মাপাড়ে ক্ষমতার বদলের পরই সম্পত্তি বিক্রির চেষ্টা শুরু করেছে হাসিনার ঘনিষ্ঠরা। ব্রিটেনের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সি বেশ কয়েকজনের সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বলে জানা গিয়েছে। দ্য গার্ডিয়ানের দাবি, গত বছরে এমন অন্তত 20টি লেনদেনের আবেদন জমা পড়েছে ব্রিটেনের জমি রেজিস্ট্রার দপ্তরে। এগুলো সবই বাংলাদেশ প্রশাসনের তদন্তের আওতায় থাকা ব্যক্তিদের নাম রয়েছে বলে দাবি করা হচ্ছে। মূলত সম্পত্তি বিক্রি, বন্ধক এবং হস্তান্তরের জন্যই আবেদনগুলি করা হয়েছে। এই বিষয়ে মুখ খুলেছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর। তিনি জানান, ইতিমধ্যেই ব্রিটেন সরকারের কাছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের তরফে অনুরোধ করা হচ্ছে যাতে এই ধরনের সম্পত্তিকে আরও বেশি করে বাজেয়াপ্ত করা হয়। আগেই হাসিনার 2 বোনঝি টিউলিপ সিদ্দিকী ও আজমিনা সিদ্দিকী লন্ডনের সম্পত্তি ঘিরে বিতর্ক রয়েছিল। এরপরেই সামনে এসেছে হাসিনার তৎকালীন উপদেষ্টা সালমান এফ রহমানের পরিবারের বিপুল পরিমাণ সম্পত্তি, যার পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় 1000 কোটি টাকা, যা বাজেয়াপ্ত করেছে ব্রিটেনের অপরাধ দমন শাখা। এছাড়াও বাজেয়াপ্ত করা হয়েছে হাসিনার জামানার ভূমি মন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর প্রায় 2000 কোটি টাকার সম্পত্তি। বলাই বাহুল্য, ব্রিটেনের তদন্তকারী সংস্থা ন্যাশনাল ক্রাইম এজেন্সির এই তদন্তে অস্বস্তি বাড়ালো শেখ হাসিনা এবং তার দলের লোকেদের। হাই নিউজ নেটওয়ার্ক।
ফের অডিও বার্তা শেখ হাসিনার। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে সরাসরি আক্রমণ বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীর। সঙ্গে ইঙ্গিতও দিয়ে রাখলেন তিনি ফিরবেন, আর তখন সব হিসাব বুঝে নেবেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জেলা গোপালগঞ্জে অশান্তির পর বৃহস্পতিবারই দেশবাসীর উদ্দেশ্যে একটি অডিও বার্তা দিয়েছিলেন হাসিনা। আহ্বান জানিয়ে বলেছিলেন, যা আছে তা নিয়েই এখন পথে নেমে পড়ুন, ঘরে বসে থাকার সময় আর নেই। তার 3 দিনের মাথায় আবারও অডিও বার্তা দিলেন তিনি। এবার নিশানায় ইউনূসের সরকার। হাসিনা বলেন, ইউনূসের ক্ষমতা দখল হয়েছিল জঙ্গিদের সহায়তায়। আন্তর্জাতিকভাবে নিষিদ্ধ যেসব জঙ্গি সংগঠনের অপরাধীদের গ্রেফতার করা হয়েছিল, ক্ষমতায় এসে তাদের সকলকেই ছেড়ে দিয়েছে ওরা। হাসিনার দাবি, ইউনূসের আমলে এক সুনিপুণ পরিকল্পনার মাধ্যমে বাংলাদেশের মুক্ত চিন্তা, স্বাধীনভাবে কথা বলা, স্বাধীনভাবে চলাফেরার পরিসর কেড়ে নেওয়া হয়েছে। নারীদের অধিকার, যুব সমাজের অধিকার কেড়ে নেওয়া হয়েছে। হাসিনার কথায় একদিনে 93 জন আইনজীবী গ্রেফতার। এটা শেষবার স্বাধীন বাংলাদেশে কবে ঘটেছে? ঘটেছে ইউনূসের আমলে। অথচ তিনি দাবি করেন সবাই তার সমালোচনা করতে পারেন, নির্ভয়ে কথা বলতে পারেন। কিন্তু এখন কেউ সমালোচনা করতে গেলেই জঙ্গি বাহিনী গিয়ে তাকে মারধর করে, নির্যাতন করে, ঘরবাড়ি পুড়িয়ে দেয়। বিএনপি জামাতের বারবারন্ত নিয়েও বলতে শোনা গিয়েছে বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রীকে। তিনি বলেন, এই বিএনপি জামাত আমাদের ওপরে যে অত্যাচার করলো, সেই অত্যাচার যদি 2009 সালে সরকার গঠনের পর আমরা করতাম, তাহলে ওদের অস্তিত্বই খুঁজে পাওয়া যেত না। আর আজ এদের হাতে আওয়ামী লীগের অগণিত নেতাকর্মী এবং তাদের আত্মীয় পরিজনদের হত্যা করা হচ্ছে, বাড়িঘরে আগুন দেওয়া হচ্ছে। 32 নম্বরে ওরা যখন আগুন দেয়, সেখানেও মিরপুর রোডের ওপর 3টি লাশ পড়ে থাকতে দেখা গিয়েছিল। তাদের নাম পরিচয়টুকুও জানা যায়নি। নৃশংস অত্যাচার, নির্যাতন করে একটা পার্টিকে শেষ করতে চাইছে ওরা। হাসিনা আরও বলেন, আওয়ামী লীগ ছিল বলেই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশ স্বাধীন করে দিয়ে গিয়েছিলেন। স্বাধীনতা সংগ্রামে অগ্রণী ভূমিকা পালন করেছিল আওয়ামী লীগ। হাসিনার গলায় ঝরে পড়ে ক্ষোভ। আজ এরা সব ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। যে মুক্তিযোদ্ধারা দেশ স্বাধীন করল, আজ তাদের গলায় জুতোর মালা। ধৈর্য ধরুন, দিন ফিরবে। এক মাঘে শীত যায় না, সব অপমান মনে থাকবে। কড়ায় গন্ডায় হিসেব বুঝে নেব, সবকিছুর হিসাব নেওয়া হবে। সেই দিন বেশি দূর নয়। এরপর সরাসরি বাংলাদেশের প্রধান উপদেষ্টা ইউনূসকেও নিশানা করেন তিনি। ইউনূসকে কাঠগড়ায় তুলে তার তোপ। বাংলাদেশের উন্নয়ন ও বঙ্গবন্ধুর ঐতিহ্যকে কলুষিত করার ষড়যন্ত্র করা হয়েছে। হাসিনা বলেন, এসব ইউনূসের কারসাজি। হাজার হাজার কোটি টাকা কামিয়ে বাংলাদেশিদের থেকে টাকা খেয়ে দেশের সর্বনাশ করছেন। যার মধ্যে দেশপ্রেম থাকে, যার মধ্যে মানুষের প্রতি প্রেম, দয়া, ভালোবাসা থাকে, সে কি কখনো এটা করতে পারে? ওর এ দেশের মানুষের জন্য কোনো দরদ নেই। হাই নিউজ নেটওয়ার্ক। বাড়তি মার্কিন শুল্কের হার কমাতে আমেরিকা থেকে বেশি দামে পণ্য আমদানিতে উদ্যত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। আমেরিকা থেকে সরকারিভাবে গম আমদানি করবে ঢাকা। এতদিন যা আমেরিকা থেকে সাহায্য হিসেবে আসতো বাংলাদেশে, কিন্তু এবার স্বাভাবিকের চেয়ে বেশি টাকা খরচ হবে ঢাকার। এই সংক্রান্ত একটি সমঝোতাতেই আসতে চলেছে দুই দেশ। বাংলাদেশের সঙ্গে বাণিজ্য চুক্তিতে এগোচ্ছে আমেরিকা। ওই দেশের উপরে 35% বাড়তি শুল্ক আরোপ করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুল্ক হার কমাতে বেশি দামে হলেও কিছু পণ্য আমেরিকা থেকে আমদানির সিদ্ধান্ত নিচ্ছে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক সূত্রে খবর, আমেরিকা থেকে গম কেনার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা। এতদিন আমেরিকা থেকে সাহায্য হিসেবে এই পণ্য আসত বাংলাদেশে, কিন্তু এবার সরকারিভাবে গম আমদানি করবে বাংলাদেশ। এবার স্বাভাবিকের চেয়ে বেশি টাকা খরচ করে মার্কিন শুল্ক হার কমাতে চলেছে ঢাকা। সূত্রের খবর, আমেরিকা থেকে গম আমদানির জন্য সমঝোতায় স্বাক্ষর করতে প্রস্তুত বাংলাদেশের খাদ্য মন্ত্রকের এক শীর্ষ কর্তা। অন্যদিকে আমেরিকার কৃষি দপ্তরের তরফে সমঝোতায় মার্কিন গম অ্যাসোসিয়েশনের কর্তা। প্রাথমিকভাবে আমেরিকা থেকে 3 লক্ষ টন গম কেনার সিদ্ধান্ত নিয়েছিল ইউনূস সরকার। তবে আপাতত 2,20,000 টন গমের সমঝোতা হচ্ছে। 1,10,00,000 টন করে 2 দফায় আমেরিকা থেকে গম আসবে বাংলাদেশে। এর জন্য প্রতি টনে তাদের 1,700 থেকে 2,000 টাকা বেশি খরচ হবে। মার্কিন সংস্থাগুলির সঙ্গে বাংলাদেশ যে আলোচনা চালাচ্ছে, তার মূল উদ্দেশ্য বাণিজ্যের পরিমাণ বৃদ্ধি ও ঘাটতি হ্রাস।
বাংলাদেশ এবং আমেরিকার মধ্যে বাণিজ্য চুক্তি চূড়ান্ত না হওয়া পর্যন্ত স্বাভাবিকভাবেই আমেরিকায় বাংলাদেশি পণ্যের শুল্কের পরিমাণ 15%। ট্রাম্পের ঘোষিত বাড়তি 35% কার্যকর হলে 1 আগস্ট থেকে মোট 50% শুল্কে আমেরিকায় পণ্য পাঠাতে হবে বাংলাদেশকে। গত 8 জুলাই এই মর্মে ডোনাল্ড ট্রাম্প একটি চিঠিও দিয়েছেন ইউনুসকে, কিন্তু বাংলাদেশ আরও আলোচনার ইচ্ছা প্রকাশ করে সেদেশের বাণিজ্য দপ্তরের একটি দল আগস্টের আগেই আমেরিকা যেতে প্রস্তুত। যদিও মার্কিন কর্তৃপক্ষের তরফে এখনও তা চূড়ান্ত হয়নি। আমেরিকায় দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর একাধিক দেশের উপরে বাড়তি শুল্ক আরোপের কথা ঘোষণা করেছিলেন ট্রাম্প। ভারতের উপরে চাপানো হচ্ছে 27% শুল্ক, তবে এখনও তা কার্যকর হয়নি। বাণিজ্য নিয়ে ভারতের সঙ্গেও আমেরিকার আলোচনা চলছে। আর ইতিমধ্যেই ট্রাম্পের হুঁশিয়ারি, ব্রিক্সের আমেরিকা বিরোধী নীতির সঙ্গে যে সমস্ত দেশ যুক্ত থাকবে তাদের উপরে আরও 10% শুল্ক চাপানো হবে। হাই নিউজ নেটওয়ার্ক। একটু খাবারের জন্য গিয়েছিলেন গাজায়, তাদের ওপর অতর্কিতে গুলি ইসরায়েলি সেনার। ঘটনায় মৃত 93 জন, আহত একাধিক। গাজায় ফের মৃত্যু মিছিল। রবিবার সাহায্য চাইতে আসা নিরস্ত্র ফিলিস্তিনিদের উপর গুলি চালালো ইসরায়েলি বাহিনী। গাজা সিভিল ডিফেন্স এজেন্সির দাবি, অন্তত 93 জন মারা গিয়েছেন এই ঘটনায়, আহত হয়েছেন একাধিক। উত্তর গাজায় খাদ্য সাহায্য বহনকারী ট্রাক পৌঁছানোর পরেই হামলা শুরু হয় বলে অভিযোগ। 80 জন প্রাণ হারান সেখানেই। দক্ষিণ গাজায় রাফার কাছাকাছি আরও 9 জন এবং খান ইউনিসের অন্য একটি সাহায্য পয়েন্টগুলিতে প্রাণ যায় আরও 4 জনের। জাতিসংঘের ওয়ার্ল্ড ফুড প্রোগ্রামের তরফে জানানো হয়েছে, তারা রবিবার 25টি ট্রাকে খাবার নিয়ে গাজা শহরের উদ্দেশ্যে রওনা দেয়। ইসরায়েলি সীমান্ত পেরিয়ে যাবার পরই বিশাল জনতা ট্রাক ঘিরে ধরে। তারপরই গুলি চালনার ঘটনা ঘটে, এমন বর্বরোচিত তীব্র নিন্দা জানিয়েছে WFP। তাদের বিবৃতি, খাদ্যের জন্য মরিয়া সাধারণ মানুষদের লক্ষ্য করে গুলি চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তবে ইসরায়েলি সেনাবাহিনী দাবি করেছে, তারা তাৎক্ষণিক হুমকি ঠেকাতেই সতর্কতামূলক গুলি চালিয়েছে। সেনার বক্তব্য, গাজা শহরের কাছে হাজার হাজার মানুষ জমায়েত হলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতেই তারা গুলি চালাতে বাধ্য হয়। 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েলে মারা যান 1219 জন। তার জবাবে ইসরায়েলি অভিযানে এখনও পর্যন্ত গাজায় মৃত্যু হয়েছে 58,895 জনের, বেশিরভাগই সাধারণ নাগরিক। এই অবস্থার মধ্যেই গোপনে চলছে যুদ্ধবিরতির চেষ্টাও। ইসরায়েল এবং হামাসের প্রতিনিধিরা একটি সম্ভাব্য 60 দিনের যুদ্ধবিরতি এবং 10 জীবিত জিম্মির মুক্তির বিষয় নিয়ে আলোচনা করেছে। তার ফল ঠিক কি তা এখনও বোঝা যাচ্ছে না। হাই নিউজ নেটওয়ার্ক। সময় এখন একটা ছোট্ট বিরতি, ফিরে আসছি বিরতির পর।